সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়াব। বিপিএলে দল নেয়ার পরিকল্পনাই ছিল না দুর্বার রাজশাহীর মালিকানাধীন ভ্যালেন্টাইন গ্রুপের। ক্রিকেট বোর্ডের কারণেই নিতে বাধ্য হয়েছেন বলে চ্যানেল 24-কে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক শফিক রহমান। তবে দলটির বিরুদ্ধে ওঠা সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বরং টিম ম্যানেজমেন্টের সাথে মালিক পক্ষের দূরত্ব স্পষ্ট। পরিস্থিতিতে বিরক্ত দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। চট্টগ্রাম থেকে ইকরাম হুসাইনের রিপোর্ট। এসেনশিয়ালি আমাকে এটা টেক ওভার করতে হয়েছে, না হলে আমি প্রিপারেশন না নিয়ে আসতাম না। ইয়েস, আই এম আনপ্রিপেয়ার্ড। আমি আপনাদের কাছে সবার কাছেই ক্ষমা চাই আসলে যে আমি ম্যানেজমেন্ট আমার উইক, আমি এখনো এটা শিখে উঠতে পারিনি। রীতিমতো ছেলে খেলা, যেন পাড়ার ক্রিকেটের মতো জোর করে দল চাপিয়ে দেয়া। অব্যবস্থাপনা স্বীকার করলেও রাজশাহীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে গুজব বললেন কর্ণধার। আসলে এটা গুজব, কিন্তু ইনফরমেশনটা তো যাচ্ছে কোনো জায়গা থেকে। ইনফরমেশনের ক্লু নিশ্চয়ই আমাদের এখান থেকেই হচ্ছে। এটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারলে তাকে ডেফিনেটলি তাকে আমরা শাস্তির আওতায় আনবো। সব ঘটনার পেছনে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি ও আগের অধিনায়ক এনামুল হক বিজয়ের দিকেই আঙ্গুল মালিক পক্ষের। অধিনায়ক পরিবর্তনও একই সূত্রে গাঁথা। চ্যানেল 24-এর অনুসন্ধানে জানা গেছে, ম্যানেজার ও মালিক পক্ষের দ্বন্দ্বের শুরু প্রথম ম্যাচ থেকে। লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুনকে নিয়ে সন্দেহ উঠেছিল ড্রেসিং রুমে। দুহাতে রান দেওয়ার পরও তাকে 4 ওভার বোলিং করানো হয়। বরিশালের বিপক্ষে 64 রান দিয়েছিলেন লঙ্কান পেসার। তারপর থেকে আর ম্যাচ খেলা হয়নি সামারাকুনের। তিনিই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন বিসিবিতে। শ্রীলঙ্কান এই ক্রিকেটারকে নিয়ে রহস্যজনক ব্যাখ্যা দিল মালিক পক্ষ। প্রথম একটা পারফরমেন্সে ওর খুবই খারাপ হওয়ার পরে আমরা ও নিজেই আর খেললো না অনেকদিন। তো নাও হি ইজ গেটিং গুড। তো জানি না ও খেলবে কিনা, এই ব্যাপারে একটা কনফিউশন ছিল। ও যদি আগে চলে যায় তাহলে কি হবে, আর যদি পুরোটা খেলে যায়, এই জিনিসের জন্য ওকে বলেছিলাম আমরা অন্য সবার সাথে পেমেন্টের সাথে ওর পেমেন্টটা দিয়ে দিব। দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি গণমাধ্যম এড়িয়ে চলছেন কদিন ধরে। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এমনকি রাজশাহীর এমডির অনুরোধেও কথা বলতে রাজি হননি। মাঠের বাইরের এইসব ঘটনায় বিরক্ত হেড কোচ ইজাজ আহমেদ। আমি এখানে কাউকে টাকা পয়সা দিতে আসিনি, কোচিং করাতে এসেছি। মাঠের বাইরে সুন্দর পরিবেশ থাকা উচিত, না হলে মাঠে এর প্রভাব পড়ে। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিগুলো সচেতন হবে। ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেওয়ার দাবি রাজশাহীর। আরও 25% ঢাকায় ফিরে 26 জানুয়ারির মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি। বিফোর উই আর এন্টারিং টু ঢাকাস গ্রাউন্ড আমরা ওদের 50% ক্লিয়ার করে ফেলবো। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রথম বিভাগ লিগ না গড়ানোয় অসহায় ক্রিকেটাররা। গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে জিম্মি বোর্ড আর ক্লাবগুলোর কাছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। সমস্যা সমাধানের আশায় বিসিবি সভাপতির সাথে দেখা করেছেন। দ্রুত লিগ শুরুর দাবিতে একমত ফারুক আহমেদ। গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে ক্রিকেট বোর্ড আর ক্লাবগুলোর মাঝে জিম্মি ক্রিকেটাররা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো, যা শুরুর কথা ছিল 20 জানুয়ারি। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়ায় ক্লাব ক্যাটাগরিতে পরিচালকের সংখ্যা ব্যাপক হারে কমানোয় এমন বিপত্তির শুরু। এমন পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্রিকেটাররা। তাদের ক্যাম্প ছেড়ে দিতে বলেছে ক্লাবগুলো। প্রত্যেকটা ক্লাবই কিন্তু আমাদেরকে যার যার বাড়িতে চলে যাওয়ার জন্য বলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাব, আমরা কি খেলতে পারবো কিনা, আমরা কি আবার মাঠে ফিরতে পারবো কিনা, আমরা প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু অনিশ্চিতের মধ্যেই আছি। আমাদের খেলোয়াড়দেরকে ওনারা বললো যে লিগ পিছানো হয়েছে, তো তোমরা সবাই চলে যাও। এমন কোনো ক্লাবই নাই যে ফুল পেমেন্ট আগে করে দেয় তারপর খেলে। তো অনেকের 80%, 20%, মানে 20%ই দিছে বেশিরভাগ প্লেয়ারে, 10%, 20%। নিজেদের অবস্থা জানাতে বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে একত্রিত হয়েছে ক্রিকেটাররা। বোর্ড সভাপতির কাছে তুলে ধরেছে লিগ শুরুর দাবি। আমরা 7-8 মাস প্র্যাকটিস করি এই 1-2 মাস খেলার জন্য, আর এইটা দিয়ে আমাদের রুটি রুজি, এটা দিয়ে আমরা সারা বছর চলি। উনি আমাদেরকে কমিটমেন্ট করছে যে প্রিন্স কোনো মিস হবে না ঢাকা লিগের। আশা করি তোমাদের এই লিগ মাঠে গড়াবে, অবশ্যই গড়াবে। তোমরা জাস্ট আমাকে 2টা দিন সময় দাও। সভাপতির আশ্বাসে আশায় দিন গুনছে ক্রিকেটাররা। শনিবারের বোর্ড সভার আলোচনায় বড় জায়গা নেবে এই ইস্যু।
তবে আদতে কবে আলোর মুখ দেখবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সে প্রশ্নের উত্তর অজানা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো এবার। আজ শুরু হচ্ছে প্রথম লেগের শেষ রাউন্ড। এদিন মাঠে গড়াবে 3 ম্যাচ। মোহামেডান নবম জয়ের সন্ধানে খেলবে ফকিরের পুলের সাথে। কুমিল্লায় হবে ম্যাচটি। ওয়ান্ডারার্স গাজীপুরে আতিথ্য দেবে বসুন্ধরা কিংসকে। আর পুলিশ এফসির মাঠ ময়মনসিংহে যাবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 3টি ম্যাচই শুরু হবে দুপুর 2:45টায়। একমাত্র অপরাজিত দল হিসেবে প্রথম লেগ শেষ করার প্রত্যয় সাদা কালোদের। ইতোমধ্যে নিশ্চিত প্রথম লেগে শীর্ষস্থানে থাকা। দীর্ঘদিন পর বসুন্ধরার আধিপত্য ভেঙে যা করেছে কোনো ক্লাব। বসুন্ধরা নিজেরা আছে 4 নম্বরে, মোহামেডানের সাথে ব্যবধান 10 পয়েন্টের। লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা ক্ষীণ। শনিবার শেষ হবে প্রথম লেগ, বাকি 4 দল নামবে সেদিনই। হামজা চৌধুরীর আগমনে জাতীয় দলে নিজের অবস্থান ও অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন জামাল ভুঁইয়া। লেস্টার সিটির এই তারকাকে নিয়ে দেশবাসীর উচ্চাসা থাকলেও তা পূরণ করা সহজ হবে না বলেও হামজাকে সতর্ক করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে খেলতে প্রস্তুত জামাল। আর্জেন্টাইন ক্লাব সোলদে মায়ারে যোগ দেয়ায় গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ মিস করেছিলেন জামাল ভুঁইয়া। আর্থিক বনিবনা না হওয়ায় সেই পাঠ চুকিয়ে দেশে ফিরে দ্বিতীয় লেগে খেলেছিলেন আবাহনীর হয়ে। এই মৌসুমেও একই ক্লাবে খেলার কথা থাকলেও আর্থিক জটিলতায় শেষ মুহূর্তে ইতি টেনেছেন আবাহনী অধ্যায়। পরে জার্সি নিয়েও নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় খেলতে পারেননি ব্রাদার্সে। এখন বিপিএলের দ্বিতীয় লেগে খেলতে প্রস্তুত JB6। তবে ব্রাদার্স ছাড়াও চলছে অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা। ব্রাদার্স আমাকে অনার দিচ্ছে না, সো অফকোর্স যদি ওরা আমাকে একটা কন্ট্রাক্ট দিলে তাহলে অফকোর্স আমি ব্রাদার্সের সাথে সাইন করব। অলরেডি যোগাযোগ করছি, সো নেক্সট উইক এটা কনফার্ম করব। একে তো দীর্ঘদিন পেশাদার ফুটবলের বাইরে, তার উপর তার ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে আসছেন হামজা চৌধুরী। হাভিয়ের কাবরেরার একাদশে জায়গা মিলবে তো জামালের? আর মিললেও অধিনায়কের আর্মব্যান্ড থাকবে কার হাতে? আমি অলরেডি অনেক বছর সার্ভ করছি। ইভেন আমি অনেক বছর আমি ক্যাপ্টেন ছিলাম না, সো ক্যাপ্টেন না থাকলে এটা আমার মানে কোনো কথা নাই। আমি টিমের সাথে থাকবো, এটা আমার সবচেয়ে বড় কথা। লাস্ট 2 বছর আমি তো একবারও ডিফেন্স মিডফিল্ডে খেলছি না, অন্য প্লেয়ার খেলছে। জামালের হাত ধরেই বাংলাদেশ দলে খুলেছিল প্রবাসী ফুটবলারদের দুয়ার। ভিন্ন আবহাওয়া, ভাষা, খাদ্যাভ্যাস আর সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জিং তা ভালোই জানা তার। সেই অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন হামজাকে। যখন আমি ঢুকলাম অ্যাটমসফিয়ার একটু ডিফারেন্ট ছিল, কারণ আমি প্রথমে ছিলাম মানে যেটা ইউরোপে ছিল। আই থিঙ্ক নাও দেয়ার ওয়াজ মোর হাইপ, মোর এক্সপেকটেশনস টু হামজা। সো হামজা, আই উইল সে হামজা হ্যাজ আ লিটল বিট মোর প্রেশার অন হিম। ডেনমার্কে পরিবার আর দেশে A-লেভেল কোচেস ট্রেনিং করে অবসরের সময় পার করছেন জামাল ভুঁইয়া। তবে খেলা ছাড়ার পর ডাগ আউটে বসবেন কিনা তা অবশ্য এখনও চূড়ান্ত করতে পারেননি। জেড সাগর, চ্যানেল 24, ঢাকা। তারুণ্যের উৎসবের অংশ ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং আর্চারিতে সাগর ইসলামকে হারিয়ে সেরা হয়েছেন তামিমুল ইসলাম। টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে 60 জন আর্চার অংশ নেন। ছেলেদের রিকার্ভে স্বর্ণ জিতেছেন পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনালে হারিয়েছেন বিকেএসপির সাগর ইসলামকে। নারীদের বিভাগে সেরা বিকেএসপির উমাচিং মার্মা, দ্বিতীয় পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও নারীদের বিভাগে একই দলের বন্যা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। 16 থেকে 23 ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আর্চারদের পরীক্ষার মঞ্চ ছিল এই টুর্নামেন্ট। পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। প্রতিটা জেলায় জেলায় এরকম গেম করতেছে এবং সবাই আর্চারি বিষয়ে জানছে যে তারা কিভাবে খেলে এবং ভবিষ্যৎ কি তারাও দেখতে পাচ্ছে যে আর্চারিতে অলিম্পিক আছে। জানেন যে খেলাধুলায় একমাত্র প্ল্যাটফর্ম যেখানে একটা দেশকে সব থেকে দ্রুত অন্য দেশের কাছে তুলে ধরা যায়। আর্চারি ফেডারেশন সারা দেশে যেভাবে করে সুন্দরভাবে এই উৎসবটা পালন করছে, বিভিন্ন পর্যায়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, অন্যান্য বিভিন্ন রকম র্যালি, আমি নিশ্চিত যে এর মধ্যে দিয়ে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা, উৎসাহ তৈরি হবে।
আবারও ক্রিকেটের খবরে ফিরব। মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে শতক হাঁকিয়ে আলোচনায় সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ। ইংল্যান্ড অর্ধ ১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। গত বছর তার অধীনেই ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হয় জুনিয়র ফ্লিনটফের। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে ৪ দিনের ম্যাচ মাত্র ১২৭ বলে ১০৮ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন রকি। নবম ব্যাটার হিসেবে ব্যাট করতে নেবে ৯-৪, ৬-৬-এর সাহায্যে দলকে ৩১৬ রানের সংগ্রহ এনে দেন। রকি ফ্লিনটফ ছাড়াও লায়ন্সের হয়ে খেলছেন সাবেক ইংলিশ ব্যাটার মাইকেল ভনের ছেলে আর্চি ভন। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।